আসসালামু আলাইকুম বন্ধুরা। মনে করুন আপনি একটি গেম খেলছেন, কিন্তু সেই গেমটি কোনো মোবাইল বা কম্পিউটারে না খেলে খেলছেন আপনি বাস্তব জীবনে, যেখানে উইনিং রিওয়ার্ড হিসেবে আপনাকে দেওয়া হবে $1 বিলিয়ন। আর খেলার নিয়ম মোতাবেক 30 দিন আপনাকে হিংস্র শিকারীর হাত থেকে বাঁচতে হবে। আর যদি খেলায় পরাজিত হন, তাহলে হারাতে হবে আপনার তাজা প্রাণ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দ্য রানিং ম্যান নামের ভয়ঙ্কর এক খেলার গল্প, যেখানে একজন বাবা তার অসুস্থ মেয়েকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে সে মৃত্যুর খেলায়। তাহলে কি সেই বাবা খেলায় জয়ী হয়ে তার অসুস্থ মেয়েকে বাঁচাতে পারবে, নাকি সেখানে সে মারা পড়বে? তো চলো বেশি দেরি না করে ঘুরে আসি ভয়ঙ্কর এক খেলা থেকে। তো গল্পের শুরুতেই আমাদের ভবিষ্যৎ আমেরিকাকে দেখানো হয়, যেখানে অধিকাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করে এবং স্বাস্থ্যসেবার প্রায় কোনো সুযোগ পায় না বললেই চলে। অন্যদিকে ধনীদের ছিল বিলাসবহুল জীবনযাপন, তারা প্রায় সকল সুযোগ সুবিধা পেত। আর এখানেই আমরা এই সিনেমার মেইন চরিত্র রিচার্ডকে দেখতে পাই। আসলে রিচার্ড হলো কোপ সিটির বস্তিতে বসবাসকারী একজন শ্রমজীবী মানুষ। ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে সে ব্ল্যাকলিস্টেড হয়, আর যার জন্য তার বস তাকে কাজ থেকে বের করে দেয়। কিন্তু তার মেয়ে ক্যাথির প্রচন্ড অসুখ ছিল, তবে ওষুধ কেনার মতো রিচার্ডের কাছে টাকা ছিল না। যার জন্য সে তার বসের কাছে গিয়ে বলে তাকে যেন কাজ থেকে বের করে দেওয়া না হয়। তার মেয়ে প্রচন্ড অসুস্থ, এমনকি ওষুধ কেনার মতো তার কাছে টাকা নাই। এমন অবস্থায় কাজটা তার ভীষণ দরকার, কিন্তু তার বস এক কথায় না বলে দেয়। এমনকি তার বস তার ছোট মেয়েকে নিয়ে বাজে কথা বলে। এটা শুনে রিচার্ড প্রচন্ড রেগে যায় এবং ঘর থেকে বের হয়ে যায়। বের হতে সে সেখানে থাকা টিভিতে রানিং ম্যান নামের একটি রিয়ালিটি শো এর অ্যাড দেখতে পায়, যেখানে বলা হয় বিজয়ীকে দেওয়া হবে $1 বিলিয়ন। তবে রিচার্ড এসব ইগনোর করে মেয়েকে নিয়ে বাসায় চলে যায় এবং বাড়িতে গিয়ে সে টিভিতে একটি গেম শো দেখতে থাকে। এদিকে ক্যাথি অসুস্থ থাকায় প্রচন্ড কান্না করে। ঠিক তখন সেখানে রিচার্ডের স্ত্রী শিলা আসে। আসলে শিলা একটি নাইট ক্লাবে ওয়েটারের কাজ করে। আজ তার কাজের চাপ কম থাকায় তাকে ছুটি দেওয়া হয়েছে। পরক্ষণে শিলা তার মেয়েকে ওষুধ খাইয়ে শুয়ে রাখে এবং সে লক্ষ্য করে ক্যাথির এক পায়ের মোজা নাই। তখন রিচার্ড সেই মোজা খুঁজতে লাগলে অন্যদিকে শিলা আবার ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়। আসলে গভীর রাতে ক্লাবে কিছু মানুষ আসে, যারা কিনা প্রচন্ড মদ্যপ অবস্থায় থাকে এবং ক্লাবের ওয়েটাররা তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে টিপস নেয়। রিচার্ডের কাজ না থাকায় এবং ক্যাথি অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার, যার জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও শিলাকে এই ওভারশিফটিং করতে হয়। কিন্তু রিচার্ড তাকে বলে, দেখো ওই লোকগুলো অনেক খারাপ, তারা তোমার কোনো ক্ষতি করতে পারে। কিন্তু শিলা তাকে জানায় যে তার কিছু হবে না, তার সাথে অন্য মেয়েরাও কাজে থাকবে। তখন রিচার্ড আর কোনো উপায় না পেয়ে সে রানিং ম্যানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন শিলা তাকে মানা করলে সে বলে আমার কিছু হবে না। এটা বলেই সে বের হয়ে যায় সে মরণ খেলায় অংশ নেওয়ার জন্য। আসলে সে সময় আমেরিকা দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগে থাকতো দেশের সমস্ত দরিদ্র মানুষ, যারা কিনা ঠিক মতো চিকিৎসা পেত না, চাকরি পেত না, এক কথায় তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না। আর অন্য ভাগে থাকতো শহরের সমস্ত ধনী ব্যক্তিরা, যাদের কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুযোগ সুবিধা সবই ছিল। আর তাদের সবাইকে নিয়ন্ত্রণ করতে একটি বিশাল মিডিয়া সাম্রাজ্য, যাকে সবাই নেটওয়ার্ক নামে চেনে। আর দরিদ্র মানুষেরা যাতে নেটওয়ার্কের বিরুদ্ধে আঙুল তুলতে না পারে, যার জন্য নেটওয়ার্ক সাধারণ মানুষের মন ভোলাতে সহিংস রুচিহীন গেম শো ও রিয়েলিটি টিভি প্রচার করে। আর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হলো দ্য রানিং ম্যান। আর এই খেলায় অংশগ্রহণ যারা করে তাদেরকে রানার বলা হয়। তো রিচার্ড সেই বিশাল নেটওয়ার্ক বিল্ডিং এর সামনে আসে এবং সেখানে থাকা গার্ডকে সে বলে সে ভেতরে যেতে চায় অডিশন নেওয়ার জন্য। তখন গার্ড ভেতরে প্রবেশের অনুমতি দিলে সে সোজা চলে যায় নেটওয়ার্ক বিল্ডিং এ এবং সেখানে দেখা যায় রিচার্ডের মতো আরো অনেক মানুষ অডিশনের জন্য এসেছে। তাদের মধ্যে ছিল একজন বৃদ্ধ লোক, যে কিনা অসুস্থ হওয়ার কারণে মাটিতে পড়ে যায়। তখন রিচার্ড সে লোকটিকে সাহায্য করতে আসলে সেখানে থাকা গার্ড তাকে সাহায্য করতে মানা করে, কিন্তু রিচার্ড কোনো কথা শোনে না। যার জন্য সেখানে থাকা গার্ড তাদের হাতে থাকা ইলেকট্রিক শক স্টিক দিয়ে রিচার্ডকে মারে এবং দেখা যায় তখন রিচার্ডের শার্টের ভেতর থেকে তার মেয়ের হারানো মোজা ফ্লোরে পড়ে যায়। যেটা দেখে রিচার্ড একটু শান্ত হয় এবং ঝামেলা না বাড়িয়ে তার লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবং কিছুক্ষণ পর দেখা যায় কাউন্টার থেকে রিচার্ডের বায়োডাটা বলার সময় কাউন্টারের লোক রিচার্ডের মেয়ের নামে বাজে কথা বলে, যেটা শুনে রিচার্ড আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এক ঘুষিতে কাউন্টারের গ্লাস ভেঙে দেয় রিচার্ড
পরক্ষণে তাকে ভেতরে পাঠানো হয় এবং তার হাতে একটি 6 নম্বর সিরিয়ালের ব্যাজ পরানো হয়। ভেতরে গিয়ে সে দেখে তার মতো আরো অনেকে এসেছে অডিশন নেওয়ার জন্য। সেখানে সে লফলিন এবং টিম নামের দুজনের সাথে পরিচিত হয়, যারা কিনা কোভ সিটি 29 থেকে এসেছে। এরপর তাদের বিভিন্ন ফিজিক্যালি টেস্ট করা হয়, যেখানে রিচার্ড অনেক স্ট্রং আর ফিট থাকার কারণে সে প্রত্যেক টেস্ট খুব ভালোভাবে পাস করে যায়। এখানে দেখা যায় টিম, লফলিন এবং রিচার্ডের ছিল একই রকম ড্রেস এবং পরক্ষণে দেখা যায় তাদের এক জায়গায় ডেকে পাঠানো হয়, যেখানে কিনা তাদের তিনজনকে রানিং ম্যান গেমের জন্য সিলেক্ট করা হয়। আর এখানে এই শোয়ের পরিচালক বা নির্মাতা ডেন কিলিয়ান রিচার্ডকে তার কক্ষে ডেকে পাঠায়, যেখানে আমরা জানতে পারি রিচার্ড আসলে রানিং ম্যান খেলার জন্য আসেনি। সে অন্য গেম খেলার জন্য এখানে অডিশন নিতে এসেছে, যাতে করে সে কিছু টাকা পায় এবং মেয়ের জন্য ওষুধ কিনতে পারে। কিন্তু ডেন রিচার্ডের পারফরমেন্স দেখে তাকে রানিং ম্যান খেলার জন্য বলতে থাকে, কিন্তু রিচার্ড তাকে সোজা মানা করে দেয়। কিন্তু ডেন রিচার্ডকে বলে, তুমি যদি রানিং ম্যানে জয়ী হও তাহলে তুমি সেই বস্তি থেকে বের হয়ে এখানে আসতে পারবে, আর তাছাড়া তোমার পরিবারের সুরক্ষাও আমরা দিব। এবং ডেন রিচার্ডকে কিছু টাকা দেয় তার মেয়ের চিকিৎসা করার জন্য। ডেন আরো বলে, দেখো রিচার্ড, নেটওয়ার্ক তোমাকে সব জায়গা থেকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, তুমি চাইলেও কিছু করতে পারবে না একমাত্র রানিং ম্যান ছাড়া। আসলে ইউনিয়ন আন্দোলনের কারণে রিচার্ডকে সব জায়গা থেকে ব্ল্যাকলিস্ট করা হয়, যার জন্য তাকে আর কোনো কোম্পানি কাজ দেয় না। এখানে রিচার্ড তার পরিবারের কথা মনে করে এবং কোনো উপায় না পেয়ে রিচার্ড তখন এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। এবং ডেন তার স্ত্রীর সম্বন্ধে বাজে কথা বললে সে রেগে এগ্রিমেন্ট পেপার হাতে নিয়ে বের হয়ে যায়। রুম থেকে বের হতে এজেন্ট ডাগ নামের একজন রিচার্ডকে বলে, আমি আপনার পরিবারের খেয়াল রাখবো। আসলে এটা হলো নেটওয়ার্কের তরফ থেকে আপনার পরিবারকে সুরক্ষা দেওয়ার প্রিমিয়াম প্রাইভেট সিকিউরিটি সার্ভিস, যেটা কিনা আপনার এগ্রিমেন্ট পেপারে লেখা আছে। আর তাছাড়া আপনি আপনার স্ত্রীকে একটা কল করতে পারবেন এটা বলার জন্য যে আগামীকাল সকালে তাদের নিয়ে আসা হবে। তখন রিচার্ড তার স্ত্রীকে কল করে এবং বলে, কাল সকালে ডাগ নামের একজন তোমাকে নিতে যাবে, আর তার হাতে আমি $500 দিচ্ছি, যেটা দিয়ে তুমি মেয়েকে ডাক্তার দেখিও। তখন তার স্ত্রী কাঁদতে থাকলে রিচার্ড বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি কথা দিচ্ছি খুব দ্রুত ফিরে আসব। এদিকে রাতের বেলায় রিচার্ড টিভি দেখছিল, তখনই তার দরজার নিচ দিয়ে একটি খাম দেওয়া হয়। খামটি খুলতে সে দেখে তার স্ত্রী এবং মেয়ের ছবি, যেখানে তার মেয়ের একটা মোজাও ছিল। আসলে এটা রিচার্ডের স্ত্রী শিলা তাকে পাঠিয়েছিল, সে যাতে কখনো হতাশ বা দুর্বল হয়ে না পড়ে এটার জন্য। পরক্ষণে সেখানে ডাগ আসে এবং রিচার্ডকে বলে, খেলার সময় হয়ে গেছে। রিচার্ড তখন ডাগের সাথে যাওয়ার সময় ডাগ রিচার্ডের হাতে একটি রানিং ব্যাচ পরিয়ে দেয়, যেখানে তাকে টাইমার, রিমাইন্ডার এবং সে খেলায় যত টাকা পাবে সেগুলো সব দেখতে পাবে। আর রিচার্ড ডাগের প্রতি খুশি হয়ে তাকে একটি ওয়াইন উপহার দেয়। প্রতিমধ্যে রিচার্ড পৌঁছায় সেই হলরুমে যেখান থেকে এই শো লাইভ টেলিকাস্ট করা হয়। সেখানে গিয়ে সে ডন সহ তার আশেপাশে অনেক হান্টারদের দেখতে পায় এবং ডেন এখানে রিচার্ডকে নিয়ে যায় ববিটি এর কাছে। আসলে ববিটি হলো এই শো এর হোস্ট এবং সে রিচার্ডকে দেখে তাকে খোঁচা মেরে কথা বলতে থাকে। পরক্ষণে শুরু হয় লাইভ শো, যেখানে ববি রিচার্ডের নামে মানুষকে মিথ্যা বলে। সে বলে রিচার্ড একসময় কাজ করত ডিফেন্সে, কিন্তু সে মিলিটারির গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসীদের কাছে বেচে দেয়, যার জন্য তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। আসলে রিচার্ডের বিরুদ্ধে মানুষকে একটু উস্কে দিচ্ছিল আর কি। এমনকি ববি রিচার্ডের স্ত্রীর নামে বাজে কথা বলে। সে বলে রিচার্ডের স্ত্রী একটি ক্লাবে অবৈধ কাজ করে। এটা শুনে রিচার্ড রীতিমতো প্রচন্ড রেগে যায়, কিন্তু সেখানকার গার্ড তাকে ধরে থাকার কারণে সহ্য করা ছাড়া কিছুই করতে পারে না রিচার্ড। এমনকি ববি এখানে আরো বলে, যদি তোমাদের রিপোর্টের কারণে রিচার্ডকে পাওয়া যায় তাহলে তাকে $3000 দেওয়া হবে, আর যদি তোমরা রিচার্ডকে মারতে পারো তাহলে তাকে $10,000 পুরস্কৃত করা হবে। এখানে রিচার্ড প্রচন্ড রাগে থ্রেট দিয়ে ডেনকে বলে, আমি তোমাকে ছাড়বো না ডেন। পরক্ষণে ববিটি এই খেলার সব নিয়ম বলতে থাকে। আসলে এই খেলার নিয়ম খুবই সহজ, আর ঠিক সে কারণে নিয়মগুলো এত ভয়ঙ্কর। যদি কোনো মানুষ টানা 30 দিন বেঁচে থাকতে পারে তাহলে সে জিতবে $1 বিলিয়ন। কিন্তু এই 30 দিন পুরো দেশ তাকে খুঁজবে। 5 জন প্রশিক্ষিত হান্টার তাকে মারতে চাইবে, আর সেই হান্টারদের প্রধান হলো ম্যাকন নামের একজন, যে কিনা খুবই নির্মম এবং শক্তিশালী হান্টার ছিল। রানারদের শুরুতে দেওয়া হয় $1000 আর 12 ঘন্টার হেড স্টার্ট, অর্থাৎ তারা 12 ঘন্টা এগিয়ে থাকতে পারবে। আর প্রতিদিন বাধ্যতামূলক ভাবে রানারদের 10 মিনিটের ভিডিও পাঠাতে হবে, প্রমাণ দিতে হবে যে সে এখনো জীবিত। ভিডিও না পাঠালে ডিসকোয়ালিফাই হবে এবং সমস্ত টাকা বাতিল হবে, কিন্তু স্বীকার করা বন্ধ হবে না।
প্রতিমধ্যে সেখানে থাকা দর্শকরা চিৎকার করে খেলা শুরু করতে বলে। তখনই তাদের হাতের বাঁধন খুলে দেওয়া হয় এবং তাদের একটি ক্যাপসুলের মতো কিছু একটার ভেতরে দাঁড় করানো হয়। আর সেটা অন করতে তারা খুব দ্রুত গতিতে নিচে নামতে থাকে। তো নিচে নেমে রিচার্ড দেখে তার সামনে কিছু পোশাক, জুতা, ব্যাগ আর কিছু কাগজপাতি আছে। রিচার্ড বেশি দেরি না করে তার গায়ে থাকা পোশাকটা চেঞ্জ করে এবং সে গ্যারেজের মেন রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসে। পরক্ষণে সে বাইরে এসে একটি গাড়িতে ওঠে এবং ড্রাইভারকে বলে 13 নম্বর ওবামা স্ট্রিটে যেতে। কিন্তু সেখানে যেতে রিচার্ড গাড়ি ভাড়া না দিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রতিমধ্যে রিচার্ড চলে যায় তার বন্ধু মলির কাছে। সেখানে গিয়ে সে মলিকে বলে যে আমার জন্য একটা আইডি কার্ড বানিয়ে দাও এবং একটা গান দাও। কিন্তু মলি সরাসরি মানা করে দেয়। আসলে মলি রিচার্ডের ওপর প্রচন্ড রেগেছিল, কারণ রানিং ম্যান ছিল একটি মৃত্যুর খেলা, যেটা মলি একদমই পছন্দ করতো না। এবং রিচার্ড যখন চলে যেতে লাগে তখন মলি তার একমাত্র বন্ধুকে সাহায্য করে। সে রিচার্ডকে ছদ্মবেশের জন্য একটা ড্রেস দেয় এবং তার আইডি কার্ড সহ তার ফেক পাসপোর্ট বানিয়ে দেয়। আসলে মলি রিচার্ডের উপর অভিমান করেছিল, কারণ মলি তো চেয়েছিল যে রিচার্ডকে তার কাজের পার্টনার বানাবে, যেটা কিনা মলি রিচার্ডের স্ত্রীকে জানিয়েছিল। কিন্তু রিচার্ড জানার আগে সে রানিং ম্যানে অংশ নেয়। এখানে মলি রিচার্ডকে সাবধানে থাকতে বলে ভেতরে চলে যায় এবং রিচার্ড মলির কাজের জন্য কিছু টাকা টেবিলে রেখে চলে যায় মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে সে নিউ ইয়র্কের জন্য একটা টিকিট চায় এবং দেখা যায় কাউন্টারে তার ফেক আইডিও ধরতে পারে না তারা, এবং টিকিট নিয়ে সোজা মেট্রোতে উঠে পড়ে রিচার্ড। প্রতিমধ্যে মেট্রোতে থাকা একজন বাচ্চা রিচার্ডের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তখন রিচার্ড সে বাচ্চার কলার ধরে ভয় দেখাতে লাগে, কিন্তু তখন বাচ্চাটা বলে আঙ্কেল আপনার গোফ। আসলে নকল গোফ হয়, সেটা উঠে গেছে। তখন রিচার্ড বাচ্চাকে সরি বলে এবং একটি স্ন্যাক বক্স দেয়। প্রতিমধ্যে সে নিউ ইয়র্ক সিটির একটি হোটেলে ওঠে এবং নিয়ম মোতাবেক সে ডে ওয়ানের একটি ভিডিও বানায়। কিছুক্ষণ পর যেটা আবার সে বাইরে থাকা মেল বক্সে দিয়ে আসে, যে বক্সটি আবার নিজে থেকে সক্রিয় হয়ে উড়ে যেতে থাকে সে মেলটি নিয়ে। অন্যদিকে আমরা সেই হান্টারদের দেখতে পাই রিচার্ডকে সাহায্য করার জন্য মলিকে প্রচুর মারধর করতে থাকে। এমনকি তারা রিচার্ডের ফেক পাসপোর্ট আর আইডি কার্ড সম্পর্কেও জেনে যায়। সেই হান্টাররা জানতে পারে রিচার্ড জন স্প্রিঙ্গার নামে ফেক আইডি ব্যবহার করছে। তখন তারা রিচার্ডের আইডি সার্চ দিয়ে জানতে পারে রিচার্ড নিউ ইয়র্কের ব্র্যান্ড হোটেলে আছে। প্রতিমধ্যে সেই হান্টাররা চলে যায় ব্র্যান্ড হোটেলে। তারা হাতে বন্দুক নিয়ে রিচার্ডের ঘরে ঢোকে এবং রিচার্ডকে গান পয়েন্ট করে গুলি করে। ঠিক তখনই রিচার্ড ঘুম থেকে জেগে ওঠে। অর্থাৎ রিচার্ড এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠেই সে টিভিতে দেখতে পায় যে টিম নামের সে ছেলেটিকে ইতিমধ্যে হান্টাররা খুঁজে পেয়েছে, যে কিনা একটি মল থেকে কেনাকাটা করছিল, এবং মল থেকে টিম বের হতে হান্টারের লোকেরা তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে রিচার্ড কিছু একটা বুঝতে পারে এবং সে নিউ ইয়র্কের ব্র্যান্ড হোটেল ছেড়ে সোজা চলে যায় বোস্টনে, এবং সেখানে সে একটা লোকের কাছ থেকে একটি ঘর ভাড়া নেয় এবং সে চলে যায় ওয়াইভিএ নামের একটি হোটেলে। রিচার্ড তার রুম থেকে জানালা দিয়ে বাইরে তাকাতেই সে লক্ষ্য করে একজন লোক পাগলের মতো কিছু বলছে, এবং হঠাৎ করে সে লোকটি রিচার্ডের দিকে আঙ্গুল তোলে। এতে করে রিচার্ড অনেক ভয় পায়, কিন্তু রিচার্ড তাকে পাগল ভেবে ইগনোর করে চলে যায় গোসল করতে। গোসল করতে যাওয়ার সময় হঠাৎ রিচার্ডের মনে পড়ে যে যে লোকটি বাহিরে পাগলের মতো চিল্লাচ্ছে তাকে এর আগেও নেটওয়ার্ক বিল্ডিং এ দেখেছে, অর্থাৎ হান্টারগুলো তার লোকেশন জেনে গেছে। রিচার্ড দৌড়ে চলে যায় জানালার পাশে এবং সে লক্ষ্য করে সেই হান্টারগুলো তার হোটেলের নিচে চলে এসেছে। প্রতিমধ্যে রিচার্ড দেখে হান্টারগুলো সিঁড়িতে উপরের দিকে আসছে। তখন সে দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়ে এবং সেখানকার একটি গ্লাস ভেঙে একটি স্টিক বানায়, যেটা দিয়ে সে হান্টারগুলোর দিকে নজর রেখে সোজা বিল্ডিং এর ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে হোটেলের নেম প্লেটের সাথে থাকা একটি মোটা শক্ত তার নিচে ফেলে দেয়। প্রতিমধ্যে রিচার্ড সে তার দিয়ে ঝুলতে ঝুলতে তার ঘরে ঢুকে পড়ে। অন্যদিকে সে হান্টারগুলো বুঝে যায় রিচার্ড তার ঘরে ঢুকেছে, এবং রিচার্ড টিভিতে দেখতে পায় সে হান্টারগুলো তার ঘরে গুলি করতে চলেছে। প্রতিমধ্যে তারা রিচার্ডের দরজা ভেঙে ঘরে ঢোকে এবং রিচার্ডের উপর গুলি করতে থাকে। তখন রিচার্ড জানালায় এক লাফ দিয়ে সে তার ধরে এবং অন্য একজনের ঘরে ঢুকে পড়ে, কিন্তু তার পিছু পিছু রোবার ক্যামেরা আসে এবং রিচার্ডের লাইভ করতে থাকে। রিচার্ড দৌড়ে পালাতে গেলে তার পেছন থেকে একজন হান্টার অনবরত গুলি করতে থাকে। তখন রিচার্ড এক স্লাইডে একটা লিফটের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু রিচার্ডের সাথে সে রোবারটাও ঢুকে পড়ে। তখন রিচার্ড রাগে সে রোবারকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। প্রতিমধ্যে লিফটটা নষ্ট হওয়ার কারণে অর্ধেক যেতেই বন্ধ হয়ে যায়। তখন সেখানে ম্যাকন আসে এবং রিচার্ডকে গুলি করতেই যাবে, ঠিক তখনই রিচার্ডের কাছে থাকা একটি গ্রেনেড ছুঁড়ে মারে, কিন্তু ম্যাকন লাথিতে গ্রেনেডটা আবার রিচার্ডের কাছে দেয়
এবং তখনই লিফটটা চালু হয়ে যায়। কিন্তু লিফটের উপরে ফাঁকা অংশ দিয়ে রিচার্ড সেই গ্রেনেড ছুঁড়ে মারে এবং সেখানে একটি বিস্ফোরণ ঘটে। পরক্ষণে রিচার্ড চলে যায় বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু সেখানেও হান্টাররা প্রচুর গুলি করতে থাকে, যার ফলে বিল্ডিং এর গ্যাসের লাইনগুলো লিক হয়ে যায়। তখন রিচার্ড পালানোর রাস্তা খুঁজতে থাকে। প্রতিমধ্যে সে লক্ষ্য করে সেখানে একটি ম্যানহোলের রাস্তা আছে। রিচার্ড দেরি না করে সে ম্যানহোলের ভেতরে ঢুকে যায়, আর দেখা যায় সেই গ্যাস লিকের কারণে সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণ হয়, যার ফলে নেটওয়ার্কের 8 জন হান্টার মারা যায়। আর রিচার্ড সোজা গিয়ে পড়ে ম্যানহোলের পানিতে। ম্যানহোল থেকে বের হতেই তাকে ব্রেডলি নামের একজন তার বাসায় নিয়ে যায় এবং ব্রেডলি রিচার্ডকে জিজ্ঞেস করে, তুমি কেন এই খেলায় অংশগ্রহণ করেছো? জবাবে রিচার্ড বলে, আমার মেয়ের জন্য। আসলে আমার মেয়ে অনেক অসুস্থ, তবে তার চিকিৎসার জন্য আমি সমস্ত টাকা পাঠিয়েছি, কিন্তু তাদের বস্তি থেকে বের করে একটি সুন্দর জীবন দেওয়ার জন্য আমি এই খেলায় অংশ নিয়েছি। তখন ব্রেডলি রিচার্ডকে কথা দেয়, আমি তোমাকে বোস্টন থেকে বের করে দিব, কিন্তু কিছুদিন সময় লাগবে, ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। এবং রিচার্ড তখন ব্রেডলির ছোট বোনকে দেখতে পায়, যার কিনা লাং ক্যান্সার হয়েছে। তখন রিচার্ড ব্রেডলির কাছে জানতে চায় যে 5 বছরের বাচ্চার কিভাবে লাং ক্যান্সার হতে পারে। তখন ব্রেডলি বলে, রোড আইল্যান্ডে একটি বিস্ফোরণ হয়, আর সেখানকার তেজস্ক্রিয় বিষাক্ত ধূলিকণার জন্য তার লাং ক্যান্সার হয়। এরপর রিচার্ড তার একটি ভিডিও বানায়, যেখানে সে নেটওয়ার্কের তীব্র নিন্দা জানায়। সে কোঅপ সিটির উদ্দেশ্যে বলে, এই নেটওয়ার্কের বিরুদ্ধে কেউ কথা বললে তারা তাকে মেরে ফেলে, আর তাছাড়া এই নেটওয়ার্ক আমাদের বাচ্চাদের মধ্যে ক্যান্সার দিয়ে তারা নিজেরা সবার থেকে আড়ালে থাকছে। এটা বলে সে এই ভিডিওটি মেল করে পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় নেটওয়ার্ক ছিল রিচার্ডের থেকে এক ধাপ এগিয়ে। আসলে নেটওয়ার্ক এখানে রিচার্ডের ভিডিও পরিবর্তন করে একটা মিথ্যা ভিডিও সবাইকে দেখায়, যেখানে রিচার্ড সেই 8 জন হান্টারের মৃত্যুতে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার কারণে অনেক খুশি হয়। আর এটা দেখার পর শহরে থাকা সকল মানুষ রিচার্ডের বিরুদ্ধে চলে যায় এবং তারা রিচার্ডকে জানে মারতে চায়, যার ফলে ব্রেডলির মা রিচার্ডকে বাড়ি থেকে বের করে দেয়। আর এখানে নেটওয়ার্ক একটি ঘোষণা দেয় যে রিচার্ডকে ধরে দিতে পারবে তাকে $20,000 পুরস্কৃত করা হবে। তখন ব্রেডলি এবং তার ছোট ভাই মিলে গাড়ির ডিকিতে করে রিচার্ডকে নিরাপদে নিয়ে যেতে লাগলে হঠাৎ করে শহরের সব বাইকার গ্যাং তাদের পিছু করতে থাকে এবং তারা রীতিমতো গুলিও করতে থাকে। এমনকি দেখা যায় তারা এক পর্যায়ে সেই বাইকার গ্যাংগুলোকে গাড়ির নিচে পিষে চলে যায়। প্রতিমধ্যে ব্রেডলি রিচার্ডকে এলটন নামের একজনের অ্যাড্রেস দেয়, যে কিনা ডেইরিতে থাকতো, এবং রিচার্ডকে সেখানে যেতে বলে এবং বলে, তুমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, সে তোমাকে আন্ডারগ্রাউন্ড শেল্টারে পৌঁছে দেবে, যেখানে তুমি অনায়াসে বাকি দিনগুলো থাকতে পারবে। এবং ব্রেডলি রিচার্ডের সুরক্ষার জন্য একটা গান দেয়। পরের দৃশ্যে দেখা যায় রিচার্ড একটি ট্রেনে করে ডেইরির উদ্দেশ্যে যেতে থাকে। এমনকি সে ডেইরিতে পৌঁছে নেটওয়ার্কের লাইভ শোতে দেখে লফলিনও মারা গেছে। তবে লফলিনকে কোনো হান্টাররা মারেনি, বরঞ্চ লফলিনকে মেরেছে 2 জন ছোট বাচ্চা নৃশংসভাবে আগুনে পুড়িয়ে। আর এখন রানিং ম্যানে শুধু রিচার্ডই একমাত্র বেঁচে আছে। এখান থেকে রিচার্ড সোজা চলে যায় এলটনের কাছে, যেখানে রিচার্ড দেখতে পায় এলটনের মাও তার বিরুদ্ধে, এবং এলটনের মা চিৎকার করে বলে, তোমরা রিচার্ডকে মেরে ফেলো। এরপর এলটন রিচার্ডকে তার পার্সোনাল ঘরে নিয়ে যায় এবং সেখানে থাকে একটি হটডগের গাড়ি দেখে রিচার্ড এলটনকে জিজ্ঞেস করে, এই গাড়ি কিসের? জবাবে এলটন বলে, এটা আমার বাবার গাড়ি। আসলে আমার বাবা ছিল একজন সৎ পুলিশ অফিসার। বিদ্রোহের কারণে যখন পুলিশকে বেসরকারি করা হয়, তখন আমার বাবা চাকরি ছেড়ে দেয়, কারণ আমার বাবা মনে করত সাধারণ মানুষের সেবা করা উচিত, সরকারের না। যার জন্য আমার বাবা হটডগ বেচা শুরু করে। একদিন বাবা গাড়ি নিয়ে বের হয় ঠিকই, কিন্তু সে আর ফিরে আসেনি, কারণ তাকে মেরে ফেলা হয়। কিন্তু আমার বাবার বন্ধুরা, যারা কিনা ছিল পুলিশ অফিসার, তারা আর বাবার কেসটা সলভ করেনি, কারণ তারাই ছিল বাবার হত্যাকারী। এখানে এলটন তার বাবার তৈরিকৃত একটি বাংকার দেখায়, যেখানে পৌঁছানোর নকশা তার কাছে আছে, এবং সে রিচার্ডকে বলে, তুমি সেখানে একদম নিরাপদে থাকতে পারবে। এবং সে রিচার্ডকে দ্য ট্রুথ নামের একটি বই দেখায়। রিচার্ড কিসের বই এটা জিজ্ঞেস করতেই এলটন বলে, এই বইতে নেটওয়ার্কের সমস্ত কুকর্ম লেখা আছে, কিন্তু এই বই যদি এখন আমি সবাইকে দেই, তাহলে নেটওয়ার্কের লোক এবং এনসিজির লোক আমাকে গ্রেফতার করবে, যার ফলে তুমি জেতার পর এই বই সবাইকে দিব। আর আমি জানি তুমি অবশ্যই জিতবে এবং শহরের সব মানুষ নেটওয়ার্কের সত্যটা জানবে, যার ফলে তারা একসময় নেটওয়ার্কের বিরুদ্ধে যাবে, আর তুমি হবে এটা সূচনা। প্রতিমধ্যে রাতে ঘুমানোর জন্য রিচার্ডকে আলমারির পিছে থাকা একটি গোপন ঘরে রেখে আসে এলটন। পরের দিন সকালে আমরা দেখতে পাই এই খেলার 2 সপ্তাহ হয়ে গেছে এবং রিচার্ড ঘর থেকে বের হতে এলটনের মা তাকে দেখে ফেলে
এবং এনসিজির লোককে কল করতেই যাবে, ঠিক তখনই এলটন এসে তার মাকে আটকে ফেলে। সে বলে, মা, এটা আমার বন্ধু, তুমি চিন্তা করো না, কিছু হবে না। ঠিক তখনই এলটন এনসিজিকে কল করে আসতে বলে। আসলে এলটন এনসিজির লোকদের মারবে বলে এখানে আসতে বলে। প্রতিমধ্যেই দেখা যায় সেখানে এনসিজির লোক চলে আসে এবং তারা অনবরত বাড়ির দরজা গুলি করতে থাকে। পরক্ষণে দেখা যায় এলটন তার বাড়িতে অসংখ্য ফাঁদ পেতে রেখেছে, যে ফাঁদগুলো দিয়ে সে এক এক করে সবাইকে মারতে থাকে। আর এনসিজির লোকেরা, যাদের কাছে কিনা আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও, তারা এলটনের পাতানো ফাঁদের কাছে খুব সহজে কুপকাত হয়ে যায়। এবং পরক্ষণে এলটন রিচার্ডকে নিয়ে তার বাড়ির নিচে তৈরিকৃত আন্ডারগ্রাউন্ড রাস্তা ধরে সামনে যেতে লাগে। ঠিক তখনই সেখান থেকে একজন হান্টার এসে এলটনের পেটে ছুরি বসিয়ে দেয়, যার ফলে এলটন এখানে গুরুতর আহত হয়। এমনকি দেখা যায় রিচার্ডও খুব আহত হয়। মারামারির এক পর্যায়ে সেই হান্টার রিচার্ডকে মারতে যাবে, ঠিক তখনই এলটন হান্টারের পায়ে ছুরি মেরে তাকে ফেলে দেয়। প্রতিমধ্যে ড্যান রিচার্ডকে কল করে বলে, তুমি যদি খেলা জিততে চাও তাহলে তোমার সামনে থাকা হান্টারকে সবার সামনে লাইভে গুলি করে মারতে হবে। কিন্তু রিচার্ড ড্যানের কথা না শুনে সেখানে থাকা রোবার ক্যামেরায় গুলি করে সেটা নষ্ট করে দেয়। প্রতিমধ্যে রিচার্ড এবং এলটন একটা গাড়ি নিয়ে জঙ্গলের পথ ধরে এলটনের বাবার সেই বাংকারের দিকে যেতে লাগে। কিন্তু তাদের পিছে এনসিজির লোকেরাও তাড়া করে। তবে পালানোর এক পর্যায়ে এলটনকে হেলিকপ্টার থেকে ম্যাকন গুলি করে মেরে ফেলে। প্রতিমধ্যে রিচার্ড লক্ষ্য করে তার গাড়িতে অনেকগুলো বোম আছে এবং রিচার্ড সামনে যেতে লাগে। ঠিক তখনই তার সামনে এক হান্টার গাড়ি এনে রাস্তা ব্লক করে দেয়। পরক্ষণে দুজনই গাড়ি স্টার্ট করে দেয় এবং গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঠিক আগেই রিচার্ড গাড়ি থেকে লাফ দেয়। আর দেখা যায় গাড়িতে থাকা বোমের কারণে সেখানে বিশাল বড় একটি বিস্ফোরণ হয়। এদিকে দেখতে দেখতে 17 দিন পার হয়ে যায়। সব হান্টাররা এবং এনসিজির লোকেরা রিচার্ডকে পাগলের মতো খুঁজছে এবং রিচার্ড তার ম্যাপ দেখে লক্ষ্য করে যে সেই বাংকারটা আরো অনেক দূরে অবস্থিত, যার জন্য সে একটি হাইওয়ে রোড ধরে সামনে আগাতে থাকে। প্রতিমধ্যে সেখানে নেটওয়ার্কের রোবার ক্যামেরা আসে। তখন রিচার্ড রাস্তায় আসে এমিলিয়া নামের একটি মেয়ের গাড়ি আটকায় এবং তাকে বন্দুক দেখিয়ে গাড়ি চালাতে বলে। অন্যদিকে এমিলিয়া রিচার্ডকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। সে রিচার্ডকে বলে, তুমি হলে একজন অপরাধী, টাকার জন্য তুমি নিষ্পাপ সব ভালো মানুষকে মেরে ফেলো। তখন রিচার্ড বলে, হ্যাঁ, এই গেম ফেক, কিন্তু এই গেমের গুলিগুলো ফেক না। ফেক তো সেটাই যেটা দেখে তোমাদের মতো মানুষ আমাদের বিরুদ্ধে চলে যায়। রিচার্ড তখন চিৎকার করে তাকে বলে, দেখো আমি ভিলেন না। দেখতে দেখতে তারা এক জায়গায় আসে যেখানে এনসিজির অনেকগুলো লোক রাস্তা ব্লক করে থাকে, কিন্তু তাদের কিছু না বলে রাস্তা ক্লিয়ার করে দেয়। আসলে এখনো লাইভ শুরু হয়নি আর রিচার্ডের কারণে নেটওয়ার্কের অনেক টিআরপি বাড়ছে, যার জন্য তাকে লাইভে আসার পর মারবে। আর যেহেতু লাইভ শুরু হয়নি যার জন্য তাকে যেতে দেওয়া হয়। আর রিচার্ড এখানে একটি চাল চালে যেখানে সে নেটওয়ার্কের সবাইকে বলে যে যদি আমার কথা না শোনা হয় তাহলে আমি এমিলিয়াকে মেরে ফেলবো। আর এমিলিয়া যেহেতু সত্যটা জেনে গেছে যার জন্য সে রিচার্ডকে সাহায্য করে। কিছুটা সামনে যেতে এনসিজির লোক এবং ম্যাকন রিচার্ডকে আটকে ফেলে, যেখানে শহরের প্রায় অনেক মানুষ ছিল। কিন্তু রিচার্ড এখানে আবার একটি চাল চালে। সে বলে, আমি এখন যা বলবো তা সবটা তোমাদের শুনতে হবে, আর যদি না শুনো তাহলে আমার কাছে আছে খুব শক্তিশালী একটি বোমা, যেটা দিয়ে আমি এই পুরো শহর নিমিষে ধ্বংস করতে পারবো। আর এটা শোনার পর সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন রিচার্ড ম্যাকনকে বলে, এখন আমার জন্য ফ্লাইং ভি প্লেন আনতে হবে, আর সেই প্লেনে 2টা অটোমেটিক প্যারাশুট থাকতে হবে। যদি প্যারাশুটের সাথে কিছু করা হয় বা কোনো চালাকি করার চেষ্টা করা হয় তাহলে আমার কাছে থাকা বোমা ফাটিয়ে সবাইকে শেষ করে ফেলবো। তখন ম্যাকনকে ডেন কল করে এবং বলে, রিচার্ড যা বলে সেটা মেনে নাও। আসলে বন্ধুরা, রিচার্ডের কাছে কোনো বোমাই ছিল না, বরঞ্চ সে তার হুডির পকেটে এমিলের ব্যাগ ঢুকিয়ে রেখেছিল, যাতে করে সে সবাইকে ভয় দেখিয়ে কানাডায় যেতে পারে আর বাকি দিনগুলো সে সেখানে যাতে থাকতে পারে। কারণ আমেরিকা নেটওয়ার্কের আধিপত্য চললেও কানাডায় তা চলে না। এমনিতে এখানে থাকলে তাকে নেটওয়ার্কের সব ভয়ঙ্কর হান্টাররা মেরেই ফেলবে, যার জন্য সে কানাডা যাওয়ার পরিকল্পনা করে। আর রিচার্ড এমিলিয়াকে বলে, তুমি চিৎকার করবে, ভয় পাবে, কান্না করবে, যাতে করে তারা এটা বিশ্বাস করে যে সত্যি আমার কাছে বোম আছে। প্রতিমধ্যে রিচার্ডকে নিয়ে যাওয়া হয় সেই লাক্সারি প্লেনে। সেখানে সে পাইলটদের বলে প্লেন কানাডায় নিয়ে যাবে, যতটা সম্ভব নিচ দিয়ে নিয়ে যাবে এবং কানাডার বর্ডার আসার 10 মিনিট আগে আমাকে জানাবে। এটা বলে রিচার্ড তার সিটে গিয়ে বসে পড়ে। তখন ডেন তাকে জানায়, আমি জানি রিচার্ড, তোমার কাছে কোনো বোমা নেই। এই প্লেনের গেটে রয়েছে স্ক্যানার, যেটা তুমি জানো না। এখন পকেট থেকে মেয়েটার ব্যাগ বের করে দিয়ে দাও। ঠিক তখনই ম্যাকন রিচার্ডকে মারতে গেলে প্লেনে থাকা পাইলট তার দিকে গান পয়েন্ট করে এবং ডেন ম্যাকনকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখনো শো শুরু হয়নি,
যার ফলে ম্যাকন সেখান থেকে চলে যায় এবং ডেন রিচার্ডের সাথে একা কথা বলতে চায়। প্রতিমধ্যে ডেন রিচার্ডকে বলে, তোমার জন্য একটা অফার আছে, তোমাকে আমি নেটওয়ার্কের 6 নাম্বার হান্টার বানাতে চাই, যেখানে তোমাকে প্রতি সিজনের জন্য দেওয়া হবে $5 মিলিয়ন। এখন তোমাকে কিছু করতে হবে না, শুধু শো শুরু হওয়ার পর সবার সামনে প্লেনে থাকা ম্যাকন সহ সব হান্টারকে মেরে ফেলো। কাজ শেষে তোমাকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো, যেখানে তোমাকে আমেরিকার রাষ্ট্রপতি 6 নাম্বার হান্টার উপাধি দিবে। কিন্তু রিচার্ড তার কোনো কথায় রাজি হয় না। ঠিক তখনই ডেন রিচার্ডকে একটা ভিডিও দেখায় এবং বলে, প্লেনে যে হান্টাররা আছে তারা কোপ সিটিতে গিয়েছিল, যারা কিনা তোমার পরিবারকে পুরোপুরি শেষ করে ফেলেছে। প্রতিশোধ এবং জীবন বাঁচাতে হলেও তাদেরকে মারতে হবে তোমার। আর পরিবারের মৃত্যুতে রিচার্ডের রীতিমতো পাগল হয়ে যায়। তখন ডেন বলে, শো শুরু হতেই যাবে, দেরি করো না রিচার্ড। প্লেনে থাকা কফি মেশিনের পেছনে একটি গান রাখা আছে, সেটা হাতে নাও আর সবাইকে শেষ করে ফেলো। এদিকে শো শুরু হতে প্লেনে থাকা পাইলট রিচার্ডকে মারতে আসে, কিন্তু তার আগে রিচার্ড তাকে গুলি করে মেরে ফেলে এবং সেই গুলির শব্দে বাকি দুজন পাইলট রিচার্ডকে মারার জন্য গুলি করে। কিন্তু একটা গুলিও রিচার্ডের গায়ে লাগে না। মারামারির এক পর্যায়ে প্লেনের লিভারে চাপ লাগার কারণে প্লেন সজোরে নিচে নামতে থাকে এবং প্লেনটি অটো মোডে চলে যায়। ঠিক তখনই রিচার্ড একটি গান তুলে নিমিষে দুজন পাইলটকে মেরে ফেলে। কিন্তু এখনো ম্যাকন ছিল সেই প্লেনে, যার জন্য সে এক এক করে প্লেনে থাকা সবগুলো ওয়াশরুম চেক করতে থাকে, তবে কোথাও তাকে পাওয়া যায় না। ঠিক তখনই ম্যাকন প্লেনের ফ্লোরে একটি বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে, তবে এখানে রিচার্ড ম্যাকনের সাথে কোনোভাবে পেরে উঠছিল না। আর দেখতে দেখতে ম্যাকন রিচার্ডের পেটে একটি কাঁচ দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে রিচার্ডের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রতিমধ্যে রিচার্ড গুলি করতেই যাবে, ঠিক তখনই প্লেনের অটোমোড অন হওয়ার কারণে গুলিটা ব্যালেন্স হারিয়ে জানালায় গিয়ে লাগে। তখন ম্যাকন রিচার্ডকে ছুরি দিয়ে মারতে আসলে রিচার্ড তার প্যারাশুট খুলে দেয়, যার ফলে বাতাসের প্রেসারে ম্যাকন জানালায় আটকে পড়ে এবং রিচার্ড তার ছুরি দিয়ে তাকেই মেরে ফেলে। পরক্ষণে রিচার্ড এমেলিয়াকে এলটনের লেখা দ্য ট্রুথ বইয়ের ব্যাগ দিয়ে তাকে প্লেন থেকে লাফ দিতে বলে প্লেনের দরজা খুলে দেয়, যার ফলে সেই বইগুলো সমস্ত শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রতিমধ্যে সেই প্লেনটি নেটওয়ার্ক বিল্ডিং এর দিকে আসলে সেখান থেকে একটি মিসাইল মারা হয়, যার ফলে সেই প্লেনটি বিস্ফোরিত হয় এবং পরের দৃশ্যে দেখা যায় রিচার্ডের স্ত্রী কিছু কেনাকাটা করছে। তখন তাদের সামনে একটি লোক আসে, যে কিনা ক্যাথির জন্য মোজা দেয়, আর এটা দেখে বোঝা যায় রিচার্ড এখনো বেঁচে আছে। আসলে সেদিন বিস্ফোরণের সময় প্লেনের ককপিটে থাকা ইমার্জেন্সি প্যারাশুটের মাধ্যমে রিচার্ড বেঁচে যায়। অন্যদিকে আমরা নেটওয়ার্ক বিল্ডিং দেখতে পাই, যেখানে কিনা শহরের সকল মানুষ নেটওয়ার্কের সত্যতা জেনে যাওয়ার কারণে সেখানে আন্দোলন করতে থাকে। আর এটা দেখে ববিটি নেটওয়ার্ক ছেড়ে চলে যায়, যার জন্য ডেন নিজে শো চালাতে যায়। কিন্তু শহরের মানুষ এতটাই রেগেছিল যে তার জন্য তারা রীতিমতো সেখানে ভাঙচুর শুরু করে দেয়, এমনকি সেখানে আগুন ধরিয়ে দেয়, গার্ডদের মারতে থাকে। এটা দেখে ডেন পালিয়ে যেতে লাগলে হঠাৎ পা পিছলে ফ্লোরে পড়ে যায়। তখন ভিড়ের মধ্যে থেকে রিচার্ড বের হয়ে আসে এবং ডেনকে গুলি করে মেরে ফেলে। আর এই সিনের মাধ্যমে আজকের মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।